আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড ঘটবার পর এর 16 বছর বাদে বিডিআরের ঘটনায় এক মামলায় শেখ হাসিনার নাম আসামি হিসেবে যুক্ত হতে যাচ্ছে। দর্শক, বলছিলাম পিলখানা ট্র্যাজেডির কথা। 17 বছর আগের সেই ঘটনা। প্রফেসর ইউনূসের আমলে দেখলাম আমরা, তারা একটা কমিশন করলো। সেই কমিশনের প্রধান কমিশনের দায়িত্ব নেওয়ার আগে যেভাবে রাজনৈতিকভাবে পিলখানার ওই ঘটনাগুলোকে বর্ণনা করতেন, কমিশনের রিপোর্টে সেই তার মন্তব্যগুলোই হুবহু আমরা রিপোর্ট আকারে আসতে দেখলাম। সেই আসতে দেখাতে একটা সন্দেহ তৈরি হলো যে ব্যক্তিকে কমিশনের প্রধান করা হয়েছিল তিনি তার মন গড়া রাজনৈতিক বক্তব্যগুলোই রিপোর্টে এনেছেন কিনা। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড ঘটবার পর এর 16 বছর বাদে বিডিআরের ঘটনায় এক মামলায় শেখ হাসিনার নাম আসামি হিসেবে যুক্ত হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবার পর এই যে শেখ হাসিনার নাম বিডিআর ঘটনার মামলায় যুক্ত করা হচ্ছে, এর রাজনৈতিক তাৎপর্য খোঁজা নিশ্চয়ই জরুরি। তারেক রহমান নির্বাচিত হওয়ার আগেই সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে এক সাক্ষাতে এই ঘোষণা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে বিডিআর নাম পুনরুদ্ধার করা হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই নাম যে শেখ হাসিনা সরকার পরিবর্তন করে ফেলেছে সেটা বিএনপি বা তার সরকার সমর্থন করবে না। কিন্তু তারেক রহমান তখন ঘোষণা দেন নাই যে ইউনূস সরকার এসেই বিডিআর ঘটনা তদন্তে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে যে তদন্ত কমিশন গঠন করেছিল সে তদন্ত কমিশনের রিপোর্ট তারা গ্রহণযোগ্য মনে করে না। তারা আবারও বিডিআর এর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেবে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই ঘোষণা দিয়েছেন যে তারা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবেন এবং সেই তদন্ত কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই পুঙ্খানুপুঙ্খ তদন্তের ভিত্তিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। কিন্তু যে মামলা চলছে 16 বছরের বেশি সময় ধরে, বিস্ফোরক মামলা 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা, যে মামলায় 800 জন আসামি এরই মধ্যে আছেন, 1200 জন সাক্ষী আছে, 300 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, সে মামলায় এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম ঢুকছে। বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে বলে প্রসিকিউশন জানাচ্ছে এবং ওই বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহানুদ্দিন বলেছেন যে সেই মামলায় এখন শেখ হাসিনা সহ এদেরকেও আসামি করা হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর মামলা দেওয়া এই ঘোষণা এলো এমন একটা সময়ে যার একদিন আগেই শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে যে মামলা চলছে এর মধ্যে একটার বিচার শেষ করে যে তাকে এরই মধ্যে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে, সেই জুলাই হত্যা মামলার বিচার চলছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যিনি তার মতো করে এই মামলাগুলো ব্যবস্থাপনা করছিলেন তাকে কিন্তু সরকার সরিয়ে দিয়ে বিএনপি পন্থী একজন আইনজীবীকে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিযুক্ত করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ যে প্রক্রিয়ায় চলছে তাতে যেমন দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা ওই বিচার কাজের স্বচ্ছতা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে এবং মামলা পরিচালনার ডিউ প্রসেস ফলো করা হয়েছে কিনা তা নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের প্রসিকিউশন টিমেরই একজন সদস্য রীতিমতো কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ তুলেছেন তাজুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সদস্যদের বিরুদ্ধে ওই বিচার কাজকে প্রভাবিত করার জন্য এবং রাজসাক্ষীর মাধ্যমে বিচার কাজ সেরে ফেলার জন্য। কাজেই তারেক রহমানের সরকার, বিএনপি সরকার সম্ভবত ভাবছে একদিকে যেমন সাংবিধানিক ভিত্তির বাইরে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সে আইনে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন এনে আভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার ঘটনার ওই আইনে বিচার কাজ নিয়ে যেমন বিশ্বজুড়ে প্রশ্ন আছে, তেমনি ওই মামলার বিচার কাজে শত শত কোটি টাকা লেনদেন হয়ে গেছে। এই অভিযোগ যখন উঠে গেছে তখন শেষ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা সক্রিয় রাখা যাবে কিনা, কিংবা বিএনপি কি সত্যি জুলাইয়ের ঘটনাকে সবচেয়ে হাই প্রোফাইল ঘটনার এক রকমের গুরুত্ব দিয়ে বিচার কাজ চালিয়ে নিয়ে যেতে চায় কিনা সেটা নিয়েও বিএনপির রাজনৈতিকভাবে এক রকমের দ্বিধা দ্বন্দ্ব আছে। এই অবস্থায় বিএনপি চাইছে শেখ হাসিনার বিরুদ্ধে এমন মামলা দায়ের থাকুক যে মামলায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ভয় থাকবে এবং শেখ হাসিনাকে সেই মামলার ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে দূরে রাখা যাবে। দেখেন, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার, হত্যা প্রচেষ্টা মামলা, বিস্ফোরক মামলা, 21শে আগস্টের ঘটনায় একাধিক মামলা ছিল এবং 21শে আগস্টের ঘটনার বিস্ফোরক মামলায় তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কাজেই তারেক রহমানকে দেশে ফিরতে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়ে তবে ফিরতে হবে এবং মামলা উঠিয়ে তার দণ্ড
উঠিয়ে, মানে রীতিমতো মামলার বিচার কাজকে এক রকমের বাতিল করে দিয়ে, খারিজ করে দিয়ে তবে তাকে ফিরতে হবে, এই বিরাট প্রতিবন্ধকতা কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত তারেক রহমানের সামনে ছিল। এমনকি ইউনূস সরকার ক্ষমতায় এসেও সেই মামলা কিন্তু বহু বহু মাস ঝুলিয়ে রেখেছিল তারেক রহমানের সামনে, তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন সেটা নিশ্চিত করতে। কাজেই রাজনৈতিকভাবে একটা খুবই হাই প্রোফাইল মামলা যে একজন রাজনৈতিক নেতাকে কতটা বেকায়দায় রাখতে পারে সেটা তারেক রহমান খুব ভালো জানেন। কাজেই শেখ হাসিনা যাতে বাংলাদেশে সহজে ফিরতে না পারেন, ফেরার কথা না ভাবতে পারেন, এমনকি যে কোনোভাবে আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে বিএনপি সকল প্রকার গ্রিন সিগন্যাল প্রদান করে, এক রকমের পরিসর তৈরি করে দেয়, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার যে সব সিগন্যাল কিন্তু বিএনপি দেখাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খোলা শুরু হয়েছে। এরই মধ্যে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য সহ, আসলে দুজন সাবেক সংসদ সদস্য সহ বেশ কিছু নেতা কর্মীর জামিন হওয়ার খবর শিরোনাম হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এরই মধ্যে ঘোষণা দিয়েছেন 5ই আগস্টের পর হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেসব মামলা পুনঃ বিচারের বা সেসব মামলা আবারও তারা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এই সব কিছু যখন সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জন্য 5ই আগস্টের পরের মামলাগুলো তারা আবার যাচাই বাছাই করে দেখবেন, যাতে নিরীহ কেউ হয়রানির শিকার না হয়, যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জন্য এক রকমের সহজ করতে চাইছেন পরিস্থিতি। তাদের 18 মাসের কারাবাস শেষ করে তাদেরকে জামিন দিয়ে মুক্ত করতে চাইছেন, তাদের জন্য একটা রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছেন, আওয়ামী লীগ সহ একটা সহাবস্থানের পরিস্থিতিও হয়তো তারা সৃষ্টি করতে চাইছেন, যার পেছনে আন্তর্জাতিক চাপও আছে তারেক রহমান সরকারের ওপর, আমেরিকা এবং ভারতের তরফে। সেই সব মিলিয়ে যখন সেই সিগন্যালগুলো পরিষ্কার, তখন তারেক রহমান সরকার, তারেক রহমান শেখ হাসিনাকে আবার সিগন্যাল দিতে চাইছেন যে তার ফেরাটা বাংলাদেশে কিছুতেই সহজ রাখবে না, সহজ করবে না বিএনপি সরকার। দেখেন তারেক রহমান এর মধ্যে যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন, নির্বাচনের আগে যেসব সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, এর মধ্যে একটিতে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে শেখ হাসিনার পুত্র কন্যারা যদি বাংলাদেশে ফিরতে চায়, রাজনীতি করতে চায় এবং তাদেরকে যদি জনগণ গ্রহণ করে, তাহলে যে কেউই রাজনীতিতে ফিরতে, রাজনীতিতে যোগ দিতে পারেন। কাজেই সেক্ষেত্রে তার অনুমোদনটা বিষয় নয়। এরকম একটা মন্তব্য তিনি যখন করেছেন, তখনও এই প্রশ্নটা মাথায় এসেছিল যে শেখ হাসিনার পুত্রকন্যারা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, এমন প্রশ্নের মুখোমুখি হতে তারেক রহমান রাজি হয়েছেন। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে সম্ভবত তারেক রহমান রাজি হন নাই। ইউনূস সরকার যে আলম ফজলুর রহমান নামের যে সাবেক মেজর জেনারেলকে বিডিআর ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছিল, তিনি কিন্তু এক বিস্ফোরক তদন্ত প্রতিবেদন হাজির করেছিলেন। ডিসেম্বর 2025-এ তিনি সেই তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে জমা দেওয়ার আগেই সংবাদ সম্মেলনে এসে তারা কি পেয়েছেন সেসব বর্ণনা করেন। তখনই তিনি স্পষ্ট করে বলেন তারা সম্পূর্ণভাবে, চূড়ান্তভাবে ভারতীয় যোগসাজশের প্রমাণ পেয়েছেন। 2009-এর ফেব্রুয়ারিতে বিডিআর এর ভেতরে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যাকারী ওই ঘটনার পেছনে, এবং তিনি বলেন যে ওই তদন্ত কমিশনের প্রধান বলেন যে 2008 থেকেই ভারত এই ষড়যন্ত্র শুরু করেছিল। তিনি বলেন যে তারা প্রমাণ পেয়েছেন যে ভারত চেয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে দুর্বল করতে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে। এবং সেই তদন্ত প্রতিবেদনে এমনকি এমন তথ্য উঠে এসেছিল বলে এই আলম ও ফজলুর রহমান সংবাদ মাধ্যমের সামনে তখন বলে শিরোনাম হয়েছিলেন যে রীতিমতো 921 জন ভারতীয় সে সময় দেশে এসেছিল, এর মধ্যে 67 জন ভারতীয়র কোনো হিসাব মিলছে না। আর তারা বলেছিলেন যে তাদের কাছে সাক্ষ্য দিতে গিয়ে সেনা কর্মকর্তাদের পরিবারেরা রীতিমতো এমন সাক্ষ্য দিয়েছেন, এদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সোচ্চার কণ্ঠে এই অভিযোগ করে এসেছেন যে তারা নাকি সে সময় বিডিআর ঘটনা চলবার সময়, ওই বিদ্রোহের সময় ভারতীয় সৈন্যদেরকে বিডিআর এর ভেতরে দেখেছেন এবং হিন্দি ভাষায় কথা শুনেছেন। এরকম এক বিস্ফোরক তদন্ত কমিশনের রিপোর্ট ইউনূস সরকারের আমলে ইউনূস সরকারের হাতে তুলে দেওয়ার পর ইউনূস সরকার অবশ্য শেষ পর্যন্ত আর আনুষ্ঠানিকভাবে ওই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে নাই। এখন তারেক রহমান সরকার এসে ওই তদন্ত কমিশনের রিপোর্ট পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা কিংবা ওই তদন্ত কমিশনের রিপোর্ট গ্রাহ্য করছেন, তার কোনো প্রমাণ না পাওয়া গেলেও আলম ও ফজলুর রহমান যে বলেছিলেন যে তারা দেখেছেন আওয়ামী লীগ ওই ঘটনায় দলীয়ভাবে জড়িত ছিল, ওই ষড়যন্ত্রে এবং ওই ঘটনার বাস্তবায়নে, এবং ওই তদন্ত কমিশনের রিপোর্টে যেই নেতাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, এখন তারেক রহমান সরকারের আমলে এসে প্রসিকিউশন টিম 16 বছর বাদে ওই ব্যক্তিদের, অর্থাৎ শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সাহারা খাতুন, এদেরকে এই মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানিয়েছে। তবে ওই মামলায় সাবেক যে সেনা কর্মকর্তা
যাদের নাম আলম ও ফজলুর রহমান তার তদন্ত কমিশনের রিপোর্টে অভিযুক্তের তালিকায় নিয়ে এসেছিলেন, যেমন তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ কিংবা শেখ হাসিনার আত্মীয় নিরাপত্তা উপদেষ্টা তার জেনারেল তারেক সিদ্দিকী, তৎকালীন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল আকবর, এদেরকেও অন্তর্ভুক্ত করা হবে কিনা সেটা এখনো সংবাদ মাধ্যমে প্রসিকিউশন টিম জানায়নি। কাজেই তারেক রহমানের বার্তা পরিষ্কার, শেখ হাসিনার বিরুদ্ধে এই হাই প্রোফাইল মামলা চলবে। আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে এ ধরনের নানা রকম হাই প্রোফাইল মামলা আনা হবে। আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর হয়তো প্রশস্ত করবেন তারেক রহমান সরকার, বিএনপি সরকার, কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের জন্য বাংলাদেশে ফিরে এসে সেই রাজনীতির নেতৃত্ব দেওয়াটাকে তারা বা তিনি সহজ করে তুলতে চান। আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে 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 ধ্বংসের দিকে গেছিল বিএনপিতে, সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনই জয় বাংলা হওয়ার পথে। দর্শক দেখেন, একটা দল, একটা রেজিম ধ্বংস হওয়ার অনেক কারণ থাকে। আমি সব কারণ নিয়ে এই 8 মিনিটে আলোচনা করতে পারবো না। বিএনপিতে এখন যা ঘটছে, বিএনপির অত্যন্ত একিউট একটা সংকট এখানে অ্যাড্রেস করবো, যেটা আওয়ামী লীগের মতো পরিণতি। আওয়ামী লীগের মতো পরিণতি মিনস গণঅভ্যুত্থানের ফলে পালানো, সেই পরিণতির দিকে বিএনপিকে নিয়ে যেতে পারে। ইটস পসিবল, দেয়ার ইজ ভেরি মাচ পসিবিলিটি। দর্শক, আওয়ামী লীগের হাজারো সংকটের মধ্যে একটা সংকট ছিল সিন্ডিকেট এবং ভূমিফোন নেতা, ত্যাগীদের মূল্যায়ন না করা। যে ছেলেগুলো আমার বন্ধু, বড় ভাই, যেগুলো ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, দিন রাত পরিশ্রম করে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে ছাত্রলীগ করতো, এবং ছাত্রলীগ করতে যে কত আকাম করেছে, ইচ্ছা করে আকাম করেছে। এই আকাম তার আদর্শের সাথে যায় না। আমি চিনি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে এরকম একজনকে, অত্যন্ত ভালো ছেলে ছিল, আমার সাথে একসাথে নামাজ পড়তো, আমাকে ডাক দিয়ে নিয়ে যেত যে চলো নামাজ পড়ে আসি। সেই ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় সেক্রেটারি হয়ে কত আকাম করতে হয়েছে তাকে। আরো অনেকে আছে যে নামাজি ভালো ছেলে, মাদ্রাসায় পড়েছে, একসময় শিবিরের সাথে ছিল, কিন্তু এক পর্যায়ে ছাত্রলীগের হয়ে শিবিরও চেনে না, জামাতও চেনে না, জুমার নামাজও চেনে না, এতটা খারাপ হয়েছে। এরকম ত্যাগী ছেলে যারা, আমি যে শিবির থেকে এসে তার কথা বাদ দিলাম, একদম মুক্তিযোদ্ধা পরিবারের, যুগ যুগ ধরে আওয়ামী লীগ, নিঃস্বার্থ আওয়ামী লীগ, এরকম অনেককে দেখেছি, কিছু চায় না, জীবন যৌবন যার পুরোটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ, হ্যাঁ এটা খারাপ আদর্শ কিন্তু আদর্শ। আওয়ামী লীগের প্রতি অনেক হাজারো লক্ষ মানুষ ডেভোটেড, যে নিষিদ্ধ, গণহত্যা করেছে, তারপরও আওয়ামী লীগের সমর্থন করে। এই সংখ্যাটা প্রচুর। আওয়ামী লীগ যে আকাম করেছে, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, এই আকাম এবং এই অবস্থা যদি বিএনপির হতো তাহলে বিএনপির নেতাই খুঁজে পাওয়া যেত না, সমর্থক তো দূরের কথা। কিন্তু এত মহা অপরাধ করেও আওয়ামী লীগের সমর্থকের অভাব নাই। বাংলাদেশের ভোটারদের একটা বিরাট অংশ এখন আওয়ামী লীগ। ইটস ট্রু। তো দর্শক, এই জায়গায় কেন আওয়ামী লীগ এই অবস্থা হয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ত্যাগীদের মূল্যায়ন না করা এবং হাইব্রিড এবং ভুইফোরদের জয় জয়কার দলের মধ্যে। শেখ হাসিনার কাছে, যেমন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ প্রধানমন্ত্রী এবং অন্যতম সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নের রাজনীতির মূল জনক, যার মূল কৃতিত্ব যার, সেই শেখ হাসিনা। আবার গণহত্যা, ফ্যাসিজম, কায়েম, এটাও তিনিই করেছেন। আমরা সত্য কথা বলি, কোনো গোপন কথা বা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, এখন স্ট্রেট কাট কথা বলবো। বাংলাদেশের ইতিহাসে অন্যতম খারাপ এবং অন্যতম সফল শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অনেক কাজ, তিনি যেভাবে ফরেন পলিসি ডিল করেছেন, আর অনেক কিছু ডিল করেছেন, একদম দলের অতি সূক্ষ্ম বিষয় তো তার পক্ষে কন্ট্রোল করা বা সব খোঁজ খবর রাখা সম্ভব নয়। তার আশেপাশের লোকজনকেই তো এই দায়িত্বগুলো দিবেন। তার আশেপাশের লোকজন ত্যাগী নেতাদের শেখ হাসিনার কাছে ভিত্তি দিত না। শেখ হাসিনার কাছাকাছি চারপাশে ছিল কতগুলো বাটপার, এবং এই কারণে এই বাটপারদের কারণে ত্যাগী নেতারা অবমূল্যায়িত হতো। সাবেক ছাত্রলীগ যারা অরিজিনাল অর্গানিক, তারা অবমূল্যায়িত হতো। আর যারা টাকা পয়সা দিয়ে এই ক্যাসিনো সম্রাট, জিকে শামীম, এই টাইপের যারা ধান্দাবাজ ব্যবসায়ী, তারা শেখ হাসিনার কাছে যেতে পারত। এবং গোপালগঞ্জ, ফরিদপুরের একটা সিন্ডিকেট, তারা রাজনীতি নিয়ন্ত্রণ করতো। আওয়ামী লীগের ত্যাগীর এক পর্যায়ে মূল্যায়িত হয়নি, যার ফলে চূড়ান্ত মুহূর্তে রাষ্ট্রীয় ফ্যাসিজমের সুবিধা পেয়েছে আওয়ামী লীগ। কিন্তু চূড়ান্ত মুহূর্তে যখন বেকায়দা করেছে, তখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারেনি, তখন পালাতে বাধ্য হয়েছে, মায়ের খেয়ে সব ঘরে চলে গেছে। পুলিশ প্রশাসন, সারা পৃথিবী কার্যত তাদের সাথে, তারপরও পালিয়েছে। অথচ এটা কথা ছিল না। ফ্যাসিবাদ কায়েম করলে, যেমন বাশার আল আসাদ সিরিয়ায়, সিরিয়ার বাশার আল আসাদ কত বছর টিকেছে, শেষে এসে পতন হয়েছে। কিন্তু কত রক্ত, কত গৃহযুদ্ধ, তারপরে ঠিক আছে। পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে, বছরের পর বছর গৃহযুদ্ধ। বাংলাদেশে তো 1400 মানুষ মারা গেছে জুলাই বিপ্লবে, 14,000 মানুষ মারা গেলেও সরকারে কিছু হয় না, আর 10 বছর টিকে, এরকম অনেক এক্সাম্পল আছে। গৃহযুদ্ধের পর টিকে থাকে, আবার নির্বাচনে আবার টিকে। বাশার আল আসাদ এইভাবে টিকেছিল। যুক্তরাষ্ট্র হামলা করে নো ফ্লাই জোন ঘোষণা করে পতন ঘটাতে পারেনি। গৃহযুদ্ধ হয়েছে, কিন্তু আসাদের পতন হয়নি। অতএব হাসিনা কিন্তু এই জুলাই বিপ্লবের পর হয়তো টিকে থাকতে পারত, যদি আওয়ামী লীগ শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারতো এবং কপাল খারাপ না হতো। এখন কেন আওয়ামী লীগের পতন হয়েছে? কারণ ওই সব ছিল ভুইফোর, সুযোগ মতো ওরা পালিয়েছে এবং মাঠে নামে নাই। আর ত্যাগীরা মাঠে নামবে কেন? ত্যাগীদের মূল্যায়ন করে নাই। তো বিএনপিতে এখন সেই অবস্থা শুরু হয়েছে, ত্যাগীদের কোনো মূল্যায়ন নাই বিএনপিতে। যত ভুইফোর এবং বাটপার শ্রেণী আছে, নব্য, দেখেন বিএনপির এমন ঘটনা ঘটেছে, বিএনপির ভিতরে প্রশাসন যে সাজিয়েছে, বিএনপি সচিব, উপসচিব, নানান জায়গায় ডিসিমিসি এখন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে নতুন ভাবে। এইসব জায়গায় নব্য বিএনপির জয় জয়কার, অরিজিনাল বিএনপিকে অনেক জায়গা থেকে বঞ্চিত করেছে। এবং দেখেন তারেক রহমানের উপদেষ্টা
ডাক্তার জাহেদ এ কি এ আওয়ামী লীগ করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, এ এখন তারেক রহমান বলছে, অথচ অরিজিনাল বিএনপি করে কত লোক বঞ্চিত বিভিন্ন জায়গায় এরকম। দেখেন বিএনপির দুঃসময়ের যোদ্ধা রুমিন ফারহানা, রুমিন একসময় বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। 18 সালের পর থেকে একদম 23 সাল পর্যন্ত বিএনপি কে প্রাসঙ্গিক রেখেছেন রুমিন ফারহানা একা। তারেক রহমানের চেয়ে রুমিন ফারহানার ইম্পর্টেন্স বেশি ছিল, কারণ তারেক রহমানের বক্তব্য প্রচার জনগণকে শুনতে পারতেন না, নিষিদ্ধ ছিল। আর রুমিন ফারহানা বক্তব্য দিয়ে কাঁপিয়ে রাখতেন, টকশো থেকে শুরু করে সব জায়গায়। সেই রুমিন ফারহানার সাথে আছে কি করেছে দেখেন। বিএনপি যদি সাম্প্রতিক, রুমিন ফারহানা বলছেন বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় তা ভালো হবে না। তার মানে ভুইভোরদের রাজত্ব এখন রুমিন ফারহানাদের চেনে না, এখন চেনে সেই পালাতকদের যারা পালিয়ে পালিয়ে থেকেছে, ইকবাল হাসান টুকুদের চেনে, সেই টুকুরও এখন মন্ত্রী হয়। আর রুমিন ফারহানা এরা নমিনেশনও পায় না। অথচ রুমিন ফারহানা এরাই ছিল বিএনপি, বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। তাকে শহীদ মিনারে ফুল দিতে দেয় না বিএনপি সন্ত্রাসীরা। রুমিন ফারহানার বাবা একজন ভাষা সৈনিক, একজন ভাষা সৈনিকের মেয়ে একজন বিএনপি নেত্রী ছিলেন, একজন এমপি, তিনি ফুল দিতে পারেন না, তাকে ফিরে আসতে হয়। আপনি চিন্তা করেন কত বড় ফ্যাসিস্ট মানসিকতা বিএনপি। এইভাবে আরো নানান জায়গায় এই হাসান আল মামুনের মতো পোর খাওয়া নেতা তাদেরকে বহিষ্কার করে, চকসু মামুন বহিষ্কার করে দেয় কাদের, যারা ধৈঞ্চা। ভিপি নূর, বিএনপি বিপদে পড়লে নূরকে বিএনপির পক্ষে পাওয়া যাবে না, পোল্টি দিয়ে বিরোধীদের সাথে মিশবে। দেয় কি জমিয়ত নাকি একটা খেজুর গাছ পার্টি, আবিজাবি পার্টি, যেগুলোর চারানা দাম নাই রাজনীতিতে, এদেরকে দাম দেয়, এদেরকে নমিনেশন দেয়। এই যে বিএনপি রাজনীতি, বিশেষ করে রুমিন ফারহানার সাথে যে কাণ্ড, তেগীদের মূল্যায়ন না করা, ভুইফোররা এখন তেগী এবং অরিজিনাল বিএনপি যার রক্তে বিএনপি ভাষণিকদের মেয়ে তাদেরকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। এই ভুইফোররা, এই হাইব্রিডরাই বিএনপিকে ধ্বংস করবে এবং এদের কারণেই আওয়ামী লীগের মতো পরিণতি হবে বিএনপি। এবং এই যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে কিভাবে কি, আরো অনেককে বিএনপির তেগী সিনিয়র নেতারা অনেকে বাদ পড়েছে, রবিউলদের মতো ভুইফোর বিএনপি নেতা, নব্য বিএনপি নেতা, এরা পায় অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বুঝতে পারছেন বিএনপির সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। কিভাবে তারা জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছে এটি আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। তার আগে চলুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। এই যে কি দেখলেন এখানে, চিনতে পারছেন কারা এরা? আমি বলে দিচ্ছি, ইনি হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম। একে কি দেখে আপনারা চিনতে পেরেছেন? কোনটা আমিনুল ইসলাম এটা কি চিনতে পেরেছেন? এটা এই ভিডিও দেখে মোটেই চেনা যাচ্ছে না। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পরে সেইখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগকে কেন্দ্র করে এই যে চাটুকারদের যে ভিড়, এই চাটুকারদের ভিড়ের কারণেই তিনি কাজ করতে পারবেন না। এখনই যদি এই অবস্থা হয় যে তাকেই চেনা যাচ্ছে না কোনটা আমিনুল ইসলাম আর কোনটা চিফ প্রসিকিউটর, এইটা যদি ঠাহর না করা যায় তাহলে এদের উদ্দেশ্যটা কি? এরা এখানে একে নিয়ে এই পদটাকে, এটা মনে হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পরে এই পদটা তিনি পেলেন, আর তার যারা অনুসারী, তার যারা চেলাচামুন্ডা, তারা এটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে। এখানে তো উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নাই, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মহান দায়িত্ব। তিনি বরং প্রকম্পিত থাকবেন যে এই মহান দায়িত্ব তিনি পালন করতে পারবেন কিনা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি তিনি পূরণ করতে পারবেন কিনা। মজার ব্যাপার হচ্ছে আমরা এই নিয়োগের পরে, তাজুল ইসলামকে বিদায়ের পরে নতুন একটা নাটক আমরা দেখলাম যে তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তাজুল ইসলাম ঘুষ গ্রহণ করেছেন, অর্থাৎ আব্দুল্লাহ আল মামুনকে রাজ সাক্ষী বানিয়ে তার কাছ থেকে 1000 কোটি টাকা নিয়ে তাকে খালাস দেওয়া হয়েছে এবং আরো অনেক অভিযুক্তকে খালাস দেওয়া হয়েছে। সেলুকাস, বিচিত্র আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের যোগ্যতার একমাত্র মাপকাঠি হচ্ছে চাটুকারিতা এবং সাদাবাজি, দলান্ধ এবং মারামারি, কাটাকাটি, মিথ্যা তোষামোদে যে যত এগিয়ে থাকতে পারে, এইটাই তার একমাত্র যোগ্যতার মাপকাঠি। দেশটা একেবারে পচে গেছে, ভিতর থেকে পচে একেবারে অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এখানে অযোগ্য মানুষগুলোকে পদায়ন করা হচ্ছে, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, আর সৎ মানুষ যারা, যোগ্য এবং মেধাবী যারা, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, একের পর এক অভিযোগ দিয়ে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবার পরে খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, বারবার, একবার নয়। এবং মুসলিম লীগের এই যে সভাপতি, তিনি তো খোদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে যিনি সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করেন, পিএসও, পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে ইনি কিন্তু এগিয়ে থাকেন, অর্থাৎ নিয়ম অনুযায়ী যিনি পিএসও থাকেন তাকেই পরবর্তীতে সেনাপ্রধান করা হয়। এখানে ছিলেন কামরুল হাসান। এই কামরুল হাসানের যোগ্যতা হচ্ছে তিনি এত সৎ এবং মেধাবী ছিলেন, তিনি 5 আগস্টের পরে নিয়োগ পাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন এবং পাকিস্তান থেকে থান্ডার বিমান J-17 এইটি ক্রয়ের জন্য চুক্তি করেছেন আসিফ মুনিরের সাথে। এরপরে তিনি তুরস্কের সাথে চুক্তি করেছেন, তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয় করবেন। এবং 5 আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের থাবা থেকে রক্ষা করার জন্য তিনি হেন কোনো উদ্যোগ নাই যা গ্রহণ করেন নাই। তার কারণেই সেনাবাহিনীকে ভারত গ্রাস করতে পারে নাই। সেই ব্যক্তিকে এখন দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে।
হ্যাঁ, দেশদ্রোহী তো হবেই, তিনিই তো দেশদ্রোহী হবেন যিনি দেশের জন্য কাজ করতে যাবেন, যিনি এই দেশটাকে ভালোবাসবেন, ভারতের কাছে ছেড়ে না দেবেন, তাকেই ভারত দেশে যাদেরকে পেইড এজেন্ট বানিয়ে রেখেছে, এদেশের যে মানুষ নামের অমানুষগুলো আছে, যে দালালগুলো আছে, যারা ভারতের রুটি রুজি ছাড়া যাদের পেট চলে না, যারা ভারতের হুকুম ছাড়া পায়খানাও করে না, পোশাকও করে না, তারাই এই লোকগুলোকে দালাল আখ্যা দেয়, মির্জাফর আখ্যা দেয় এবং জামাতি আখ্যা দেয়। আরে বেটা, জামাত হয়েছে তাতে সমস্যা কোথায়? দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। জামাত হওয়ার কারণে সে যদি দেশের পক্ষে দাঁড়ায়, তিনি যদি আমার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে তো আমরা তাকেই চাই, ওই মির্জাফরই আমরা চাই। আমরা ওই দেশপ্রেমিক চাই না যে ভারতের কাছে পাচা পরকা দেয়, এমন দেশপ্রেমিক আমার দরকার নাই। ওই দেশপ্রেমিকের আমি নিকুচি করি। তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়াজ আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকেও এইভাবে, এরকম একজন সৎ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন পাবে কিনা আল্লাহ জানে, তাকেও এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে তো সরিয়ে দিয়েছে, আগেই বললাম। এই হলো অবস্থা। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে একটু যাই। যেটা শুরুতেই বলছিলাম যে বিএনপি বাংলাদেশের জনগণের উপর এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে তিনি এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন ওই প্রতিশোধ নেবার জন্য, যে ঠিক আছে, সমস্যা নাই, জনগণ তোমাকে ভোট না দিলে তাতে কি হয়েছে, আসো, তোমাকে দেখো কোথায় আমি নিয়ে যাই। মানে জনগণকে এক ধরনের বার্তা দেয়া, যে দেখো জনগণ, তোমরা ওকে কিন্তু ভোট দাও নাই, দেখো তাকে কি বানানো হলো। আমি নাম্বার 1 বলি, একেবারে ধরে ধরে, ঢাকা 16 আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, আমিনুল ইসলাম, তিনি তো কর্নেল আব্দুল বাতানের কাছে হেরেছেন। তাহলে তিনি একজন হারু পার্টি। এই হারা ব্যক্তি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বলেই তো তিনি হেরেছেন। এই ব্যক্তিকে এনে বিএনপি ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। কেন? ক্রিয়া প্রতিমন্ত্রী হবার মতো বিএনপি থেকে 213 জন যে জয়লাভ করে আসলো, এদের ভিতর থেকে একজনকে দেওয়া যেত না? জনগণ যাকে ভোট দেয় নাই, যিনি হেরে গেছেন, তার মানে এটি প্রমাণিত হয় যে তিনি জনপ্রিয় নন, তিনি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত নন। তাকে এনে আপনাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে হলো। বিজয় প্রার্থীর কি অভাব ছিল আপনার দলে? ছিল না তো, তাহলে এটি কেন করলেন? নিশ্চয় আপনি জনগণকে একটা বার্তা দিতে চেয়েছেন। শুধু তাই নয়, শুধু আমিনুল ইসলাম নয়, ঢাকা 15 আসনে যিনি জামাত আমিরের কাছে হেরেছেন, শফিকুল ইসলাম মিল্টন, তাকে কি করা হয়েছে জানেন আপনারা? তিনি তো হেরে গেছেন, হারার পরে তাকে এবার ডেকে নিয়ে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসক মানে অ্যাজ লাইক মেয়র, মেয়র বলতে আপনারা প্রশাসক, প্রশাসক মানে মেয়র, এটি বুঝবেন। শুধু তাই নয়, খুলনা 2 আসনে জামাত নেতা বেলাল হোসেনের কাছে যিনি হেরেছেন, নজরুল ইসলাম মঞ্জু, তাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম 6টা জায়গায় বিএনপি 6 সিটি কর্পোরেশনে তার খোদ দলীয় লোক নিয়োগ দিয়েছে, যেটা সিটি কর্পোরেশন হবার পরে এই প্রথম। এ ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। প্রশাসক নিয়োগ দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা করা হয়েছে, সচিবালয় থেকে কোনো সচিবকে বা মুখ্য সচিবকে বা অতিরিক্ত সচিবকে এনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটি উচিত। অথচ বিএনপি কি করলো? দলীয় লোক নিয়ে সে একেবারে দলীয়করণের চূড়ান্ত বহিঃপ্রকাশ এখানে ঘটালো। নারায়ণগঞ্জে যাকে দেওয়া হয়েছে, সাখাওয়াত হোসেন খান, তিনি 2016 সালে আইবি রহমানের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 78,000 ভোটে হেরেছিলেন। সেই ব্যক্তিকে এখানে এনে প্রশাসক হিসেবে, অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। এরকম পদাধারী ব্যক্তিদেরকে এখানে আনা হয়েছে। অনুরূপ গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর মহানগর বিএনপির সভাপতিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটেও ঠিক তাই করা হয়েছে। সিলেট 3 আসন থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী, তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেককে। তিনি সেখানে জয়লাভ করেছেন। এখন এই কাইয়ুম চৌধুরীকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে ওইখানে প্রশাসক হিসেবে, অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণেও ঠিক একই কাজ করা হয়েছে। বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা আব্দুল সালাম, তাকে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে দলীয়করণ, এই দলীয়করণের তো কোনো দরকার ছিল না। এই লোকগুলো কি পরবর্তীতে নির্বাচন করবে না? এরাই তো নির্বাচন করবে। তাহলে আপনারা চিন্তা করুন তো, যখন নির্বাচনের সময় আসবে আর এরা নির্বাচন করবে, তাহলে প্রভাব পড়বে না? তো অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব না পড়লে এর ভিতর তো কেউ কেউ হেরে যাবেন, যদি হেরে যান। নাকি বিএনপি এরকম মনে করেছেন যে এরা যেভাবেই হোক এদের 6 জনকেই তিনি জিতিয়ে আনবেন? এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোনো কথা নাই। কিন্তু যদি ওই উদ্দেশ্য না থাকে, কেউ যদি হেরে যান, তাহলে হারু বাড়ি মানে তিনি অযোগ্য, সেই অযোগ্য লোককে তিনি এখানে এনে বসিয়ে দিলেন। তাহলে এই কাজটা কি ভালো করলো বিএনপি? এই কাজটা তো মোটেই ভালো করে নেই। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এখন এটা বলতে শুরু করেছে, বিএনপি আসলে এটা করবে বলেই তারা জাতীয় নির্বাচনের আগে এই লোকাল নির্বাচন হতে দেয়নি। তাদের মনের ভিতরে এটা ছিল, এবং তারা জানতো যে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে তারা এই কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে যে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচনগুলো করে ফেলতে, এবং এনসিপি, জামাত ইসলাম সবারই এটা চাওয়া ছিল, কিন্তু তারা সেটি করতে দেয় নাই, কোনো মতো অবস্থায় করতে দেয় নাই। অর্থাৎ তারা এই কাজটি করবে। এখন এদের মেয়াদ কতদিন থাকবে, কবে এই নির্বাচন হবে? মাত্র কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা খুব তাড়াতাড়ি সিটি কর্পোরেশনের নির্বাচন দেবো। তো খুব তাড়াতাড়ি এটা আপনারা সরকার গঠন করেছেন, 1 মাস 2 মাস যেত, আমরা এতদিন অপেক্ষা করেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতাম, সমস্যা ছিল না তো। কিন্তু এখন এদেরকে আপনারা এই যে 6 সিটি কর্পোরেশনে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার মানে কি? আপনারা কি বার্তা দিতে চাইলেন? তার মানে এখানে আর অনন্তকাল কোনো নির্বাচন হবে না, এটাই তো নাকি? মহাসচিবের ওই কথার উপরে তো তাহলে আমরা ঈমান রাখতে পারলাম না। তিনি বললেন খুব তাড়াতাড়ি, অথচ নিয়োগ দিয়ে দিলেন। তাহলে এটা কি খুব ইমানদারির লক্ষণ?
একবার এক কথা, আরেকবার আরেক কথা। জুলাই সনদ নিয়েও আমরা এই ধরনের অনেক কথা শুনেছি। জুলাই সনদের আগে বিএনপি নেতাদের কান্নাকাটি শুনেছি। এবার নির্বাচনে জেতার পরে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তার উল্টা কথা। এগুলো তো চরম ইমানদারি কথা না? এগুলো তো মুনাফিকি শুধুমাত্র জামাতের জন্য, বিএনপির জন্য এটা ইমানদারের চূড়ান্ত পর্যায়ে।